স্বাগত। আজকে বাংলাদেশে আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মহিউদ্দিন। গণমুখী রাজনীতির ঘাটতি মেটাতে বল প্রয়োগের ধারা গ্রহণযোগ্য নয়, কারণ ভয়ের সংস্কৃতির বিপরীত মেরুতে অবস্থান করে গণতন্ত্র। তাই জনতার ইচ্ছার প্রতিফলন থাকতে হবে রাজনৈতিক কর্মসূচিতে। এসব নিয়ে আজকের আলোচনা গুলি কথা বলতে স্টুডিওতে আছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট আহমেদ আজম খান, আছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মদ তাজুল ইসলাম এবং জাপা চেয়ারম্যানের উপদেষ্টা ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি। স্বাগত আপনাদের। জনাব তাজুল ইসলাম, গতকাল সংসদে এরশাদ সাহেব বলেছেন সুশাসন আজ গুলিবিদ্ধ। আজকে সর্বশেষ খবর হচ্ছে লালবাগে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে রিকশা চালক গুলিবিদ্ধ। এই গুলির শেষ আসলে কোথায়? আপনাকে ধন্যবাদ খালেদ সাহেব। দুটি বিষয় আপনি উত্থাপন করেছেন। এরশাদ সাহেব গতকাল পার্লামেন্টে বলেছেন, আসলে এরশাদ সাহেব যখন দাঁড়িয়ে কথাটা বলেন, তো সেই সময়কার সাথে আমরা যদি এরশাদ সাহেবের নিজের আমলটাকেও আমরা যদি বিবেচনায় আনি, অথবা এর পরবর্তী শাসন আমলগুলোকে বিবেচনায় আনি, তাহলে আমার মনে হয় না যে তুলনামূলক হারে, যদিও বাস্তবতার আঙ্গিকে অথবা যে কোনো পরিপ্রেক্ষিতে উনি কোন ডাইমেনশন থেকে এই কথাটা বলেছেন, কিন্তু আমার তো এমন মনে হয় না যে আমরা অতীতের থেকে খুব বেশি একটা পিছিয়ে গেছি। আর আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, আওয়ামী লীগ এদেশের একটি বড় রাজনৈতিক দল এবং কোটি কোটি মানুষ আওয়ামী লীগ করে সারা বাংলাদেশে। তো সেখানে পরস্পরের মধ্যে বিভিন্ন কারণে বিবাদ বিসম্বাদ হওয়াটা অস্বাভাবিক কিছু নয়, কিন্তু সারা বাংলাদেশে যদি সাংগঠনিকভাবে এভাবে বিবাদ বিসম্বাদ হতো, তাইলে এটাকে আমরা খুব কনসার্ন হিসাবে মনে করতাম। তবে আমি মনে করি যে যে কোনো পারিবারিক দ্বন্দ্ব, ব্যক্তি পর্যায়ের দ্বন্দ্ব, রাষ্ট্রের অন্য কোনো অঙ্গে কোনো দ্বন্দ্ব, সবগুলোই আমাদের কাছে কাম্য, কোনোটাই কাম্য নয়। সকল দ্বন্দ্ব বিবাদ বিসম্বাদ থেকে ঊর্ধ্বে উঠে ব্যক্তি জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবনে আমরা সুখে থাকতে চাবো, এই প্রত্যাশাটা আমাদের করাটা যথেষ্ট যুক্তি আছে এবং আমরা করি। তো আমি মনে করি আতঙ্কিত হওয়ার মতন এমন বড় ধরনের ঘটনা নাই। যেমন সারা পৃথিবীর বিভিন্ন জায়গায় হঠাৎ করে অনাকাঙ্ক্ষিত কিছু ঘটনা ঘটে। আমরা গ্রেট ব্রিটেনের মতন জায়গাতে আমরা একজন সংসদ সদস্যকে দেখলাম যে প্রকাশ্য গুলি করে হত্যা করা হলো। তারপর মার্কিন যুক্তরাষ্ট্রে এরকম ঘটনা ঘটা হলো। ঠিক আছে, রিকশা চালক গুলিবিদ্ধ বলে মনে আমি একটু রিকশা চালক গুলিবিদ্ধ হওয়াটা আর সংসদ সদস্য গুলিবিদ্ধ হওয়া, দুইটাকে আমরা কোনোটাকে আমরা আপনার গুরুত্বহীন বলবো না, আমরা সব দুইটাকেই গুরুত্বপূর্ণ মনে করব। দুইজনে মানুষ, আমাদের দেশের একজন গুরুত্বপূর্ণ মানুষ, যেমন এস এম কিবরিয়া সাহেবকে যখন হত্যা করা হয়, আসানুল্লাহ মাস্টারকে যখন হত্যা করা হয়, যখন নাকি আপনার দুজন বিচারপতিকে হঠাৎ গুলি আপনার বোমা মেরে হত্যা করা হয়, বাংলা ভাই যখন 64টা জেলাতে একসাথে আর মানুষ মেরে গাছের সাথে লটকায় রাখে, তো 64 জেলা একসাথে যখন বোমা ফুটে, তো সেই সমস্ত গুলাকেও তো আমরা গুরুত্বহীন মনে করি নাই। আজকে রিকশা চালকের হঠাৎ করে গুলিবিদ্ধ হওয়া, এটাকে আমরা গুরুত্বহীন মনে করি। ওখানে ফিরে আসি। জনাব মোহাম্মদ তাজুল ইসলাম, আপনি নিশ্চয়ই জানেন যে অর্থমন্ত্রী সংসদে বলেছেন যে ব্যাংকিং খাতে সাগর চুরি হয়েছে। তো ব্যাংকিং খাতে সাগর চুরি হলে এর বিরুদ্ধে কি ব্যবস্থা আপনারা নিলেন, কি ব্যবস্থা নিলেন অর্থমন্ত্রী? জনাব মোহাম্মদ ফরাসউদ্দিনের কাছ থেকে বাংলাদেশ ব্যাংক নিয়ে যে তদন্তের প্রতিবেদন তিনি পেলেন, তিনি জানালেন যে সেটা 20 দিনের মধ্যে প্রকাশ করবেন। কেন সেটা প্রকাশ করতে 20 দিন লাগবে এবং সেই 20 দিন পার হয়েছে কিনা সেটি আপনি জানেন কিনা? তারপরে এই লুটপাট নিয়ে আসলে আমাদের চিন্তা ভাবনাটা কি? মানে অর্থমন্ত্রী বলছেন, একজন অসহায় অর্থমন্ত্রীকে আমরা দেখতে পাচ্ছি। না, অর্থমন্ত্রী অসহায় কেন হবেন? অর্থমন্ত্রী আমি জি রাইট, এক্স্যাক্টলি সাগর চুরি মানে হলো যে এটা আমাদের কাছে অবশ্যই এই শব্দটা আমি নিজেও শুনেছি, এবং সাগর চুরি মানে অনেক চুরি হয়েছে। জি জি, হ্যাঁ, পুকুর চুরি হয়েছে। ব্যাংকিং খাতে চুরিটা কিন্তু ব্যাংকের বোল্ড ব্যাংকে টাকা নেয় না, ব্যাংকের খাতে চুরিটা কিন্তু একটি কৌশলিক ব্যবস্থাপনার মাধ্যম দিয়ে হয়। যেমন একটি আপনার প্রজেক্ট লোন নেওয়া হয়, অথবা এলসি করা হয়, অথবা বিদেশে রপ্তানি নামে, অথবা আমদানির নামে, বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে ব্যাংকিং খাতে এই সমস্ত চুরি, অর্থ আত্মস্রূপ অথবা অর্থ কেউ আত্মসাৎ করে থাকে। তো এরকম ঘটনাগুলা আমাদের কাছে অত্যন্ত দুঃখজনক, এবং আমরা মনে করি যে এটা কোনোভাবেই সমর্থনযোগ্য নয়, এটা অব্যাহত থাকার কোনো সুযোগ নাই। এবং বাংলাদেশ ব্যাংক রেগুলেটর হিসেবে তার সক্ষমতা নিয়ে আরো বেশি আমি যদি প্রশ্নটা একটু ভেঙে বলি যে জনাব তাজুল ইসলাম, ধরা যাক যে আমরা অর্থমন্ত্রীর কথা মেনে নেই যে এখানে সাগর চুরি হয়েছিল, আপনার কাছে কি মনে হয় যে সাগর চুরি বন্ধ হয়েছে? আমি মনে করি বর্তমান অবস্থাতে যথেষ্ট উন্নতি হয়েছে। মানে বর্তমান অবস্থা যেমন সাগর চুরি কবে নাগাদ পর্যন্ত হয়েছিল? না, আমি যদি মনে করি আপনি যদি কবে নাগাদ যদি হয়, অথবা কখন থেকে আরম্ভ হয়েছে, অতীত ইতিহাসটা আমি শুধু বন্ধ নিয়ে করছি। আমি একটা কথা বলি, বন্ধ হয়েছে আমি এটা তো আসলে আমি এখন দেখি যে এখন এরকম ঘটনাগুলো আমরা
আপনারা মিডিয়া তো আনতে পারতেছেন না, আর আমরাও খুঁজি এখন তথ্য পাচ্ছি না এক্স্যাক্টলি এই মুহূর্তে, অথবা গত এক বছরের মধ্যে অথবা সমসাময়িক কালে। কিন্তু এক বছরের মধ্যে এরকম বড় ধরনের ঘটনার কোন তথ্য আমাদের কাছে নাই। আর ছোটখাটো ত্রুটি বিচ্যুতি সারা পৃথিবীর বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় আছে। বাংলাদেশ ব্যাংকে এখন আমাদের দেশে আপনি যদি বলেন যে ওরিয়েন্টাল ব্যাংক কখন লুট হয়ে সমস্ত অকশনে বিক্রি করা হয়েছে, রূপালী ব্যাংক কখন অকশনে বিক্রি করা হয়েছে, তারপরে দিয়ে আপনার হলমার্ক। আমি যদি খালি আজকের ঘটনা আপনাকে বলি তাহলে, বা 2 মাস আগের ঘটনা বলি, যে ফেব্রুয়ারি বা মার্চের নাগাদ আমরা জানতে পারি যে বাংলাদেশ ব্যাংকের টাকা হ্যাকিং এর মাধ্যমে চুরি হয়েছে, যেখানে 6 জনের আঙুলের চিত্র থাকার কথা। আমি যদি আজকের কথা বলি যে মুন একটি কোম্পানি তাদেরকে টাকা পাইয়ে দেওয়ার জন্য 300 কোটি টাকা পাইয়ে দিয়েছিলেন অগ্রণী ব্যাংকের একজন এমডি, সেজন্য তাকে অপসারণ করা হয়েছে। সেটা আজকের খবর। অগ্রণী ব্যাংকের এমডি সৈয়দ আব্দুল হামিদকে অপসারণ করেছে। আপনার এইটা মনকে অথবা কোন একটা কোম্পানিকে টাকা পেয়ে দেওয়ার জন্য এখন এমডি সেখানে কি কি ভূমিকা ছিল, এটা আমি যেহেতু তথ্যটা আমার কাছে একেবারে 300 কোটি টাকা একটা বড় টাকা, সেজন্য আমি 300 কোটি টাকা অবশ্যই বড় টাকা, এবং এরকম টাকাটা তাদেরকে পেয়ে দেওয়ার জন্য এখন যেভাবে বলা হয়েছে টাকাটা কি তারা হয়তো একটা বিজনেসের জন্য তাদেরকে স্যাংশন দেওয়া হয়েছে। যাই হোক, এখন একটা প্রক্রিয়ার মাধ্যম দিয়ে এটা হয়। আমরা পুরো প্রক্রিয়াটা নিয়ে কথা না বলে যদি খণ্ডভাবে যদি কথা বলে, তাহলে মানুষ আসলে ভুল তথ্য পাবে। সেজন্য আমি মনে করি যে আপনার বাংলাদেশ ব্যাংক যে টাকা হ্যাকিং এর মাধ্যম দিয়ে যেটা হয়েছে, দেন হ্যাকিংটা কিন্তু নতুন কিছু নয়, এবং হ্যাকিংটা সারা বাংলাদেশ একটা সেকেন্ড আমি শেষ করি যে ফেডারেল রিজার্ভ ব্যাংক থেকে টাকা হ্যাকিং হওয়ার পরে সারা পৃথিবীর আপনার অর্থনৈতিক এই সমস্ত ব্যবস্থাপনা নিয়ে সবাই নতুন করে ভাবা আরম্ভ করেছে, এবং দেখা গেছে যে ফিলিপাইনের বিরুদ্ধে সারা পৃথিবীর ফিনান্সিয়াল অর্গানাইজেশনগুলা আপনার একসাথে তাদের উপরে শুধু এটা বাংলাদেশ এক উদ্যোগের কারণে সারা পৃথিবীর উদ্যোগ, এবং এই টাকাটা চুরি হওয়ার অথবা হ্যাকিং এর মাধ্যমে যে সুইফটের মাধ্যমে যেটা হয়েছে, সেটা আসলে বাংলাদেশের একক অভ্যন্তরীণ ব্যবস্থাপনা নয়, এটা আন্তর্জাতিক ব্যবস্থাপনা। আমি এখানে যদি আপনি ব্যাখ্যা চান, তাহলে আমি প্রক্রিয়াটা সম্বন্ধে আমি যতটুকু জানি বাংলাদেশ ব্যাংকের প্রসিডিউরটা কি, তাহলে সেটা আমি আপনাকে বলে দিতে পারি। আমি আপনার কাছে শুনবো। আমরা একটু অ্যাডভোকেট আহমেদ আজম খানের কাছে যাই, যে গতকাল সংসদে এরশাদ সাহেব আজ রওশন এরশাদ সরকারের কঠোর সমালোচনা করেছেন। আপনারা কি এই বিরোধী দলের ভূমিকায় সন্তুষ্ট কিনা? আপনাকে অনেক অনেক ধন্যবাদ। জি, সম্মানিত দর্শক স্বাগতম। সম্মানিত দর্শক, রমজানুল মুবারক এবং অগ্রিম ঈদের শুভেচ্ছা। দেখুন, এই যে বিরোধী দলের আজকের ভূমিকার সরকারের ভূমিকায় সমালোচনা করেছেন, এরশাদ সাহেব বলেছেন যে সুশাসন গুলিবিদ্ধ। তাদের মুখ থেকে মাঝে মাঝে সত্য বেরিয়ে আসে, কিন্তু তারা একে অপরের সাথে চোর পুলিশ খেলা খেলেন, এই আর কি। কারণ তাদের সরকারকে সমালোচনা করা আর কিছুই নয়, চোর পুলিশ খেলার ভেতরে যেটুকু আমরা দেখি হাসি ঠাট্টা, ওর বাইরে কার্যকর কিছু নেই। এখন যে কথাটা এসছে, কার্যকর সমালোচনা কিরকম? কার্যকর সমালোচনা বলতে মানে একটি কার্যকর সমালোচনার উদাহরণ যদি দিতেন। যেমন সরকারের যে কোনো ঘটনার সত্যিকারের সমালোচনা করে তারা যদি কথা বলে, তারা যদি রাস্তায় আসে, তারা যদি সত্যিকারের বিরোধী দলের ভূমিকায় আসে, সেটাই কার্যকর। এখন যে বিরোধী দল, এটা একেবারে গৃহপালিত বিরোধী দলের মতো কিছু সময় কথা বলে নিজেরা বিরোধী দল, ধরা যাক বিএনপি, তারা কি কার্যকর সমালোচনা সরকারে করেছে, বা তাদের কোন সমালোচনাটি আমরা বাইরে থেকেও সরকারের সকল যে অপকর্মগুলো, তার সমালোচনাগুলো, সকল কর্মেরই, সকল কর্ম, সকল অপকর্ম, এই যে সরকার যা কিছু করে তা আপনারা সমালোচনা করেন। এই যে আপনি বললেন যে অর্থমন্ত্রী বলেছেন যে সাগর চুরি হয়েছে, এই সাগর চুরি সম্পর্কে আমরা সরকারের কাছে প্রতিবাদ করেছি, আমরা জনগণকে অবহিত করেছি। এই যে বাংলাদেশ ব্যাংকের ঘটনা, ডক্টর ফরাসউদ্দিন বললেন যে বাংলাদেশ ব্যাংকের 6 জন জড়িত আছে, 6 জন কর্মকর্তা। এখন পর্যন্ত কারোর বিরুদ্ধে কারোর নামটাও আসেনি, এবং কারোর বিরুদ্ধে কোনো ব্যবস্থাও গ্রহণ করা হয়নি। এরপরে 3 জন ডেপুটি গভর্নর সহ ও শীর্ষ পর্যায়ের অন্তত 5 জন ব্যক্তিকে সরানো হয়েছে। না, এই সরানোটা যদি আপনি বলেন, একজন ব্যক্তির শাস্তি যদি ওখান থেকে সরানোই শাস্তি হয়, তাহলে তো মানুষ নিশ্চয়ই জানেন যে আন্তর্জাতিক সংস্থা সুইফট একরকম স্বীকার করেছে যে তাদের ব্যবস্থার মধ্যেও আসলে ম্যালওয়্যার স্থাপনের সুযোগ থেকে থাকতে পারে, কারণ সুইফট যত আগের কোম্পানি, ম্যালওয়্যার গুলি তারপর। সুইফটের ত্রুটির জন্য আন্তর্জাতিক আদালতে তাদের বিচার হতে পারে, কিন্তু আমাদের দেশের যে কর্মকর্তা, তাদের গাফিলতির জন্য বা তাদের দুর্নীতির জন্য পাচ্ছেন যে আমাদের দেশে কর্মকর্তাদের গাফিলতি বা দুর্নীতি জড়িত ছিল। এই তো আমি বলবো কেন, ডক্টর ফরাসউদ্দিন নিজেই তো বলেছেন
তাছাড়া আরেকটা কথা ডক্টর ফরাসউদ্দিন অবশ্য এরকম কথা বলেন নাই। আমার না ডক্টর ফরাসউদ্দিন নিজে বলেছেন, আর আমার তাজুল ভাই বললেন যে আতঙ্কিত হবার মতো কোনো কারণ ঘটেনি। দেখুন এই যে মিতু হত্যাকাণ্ড, একজন এসপির মিসেসকে হত্যা করা হলো, আজকে সেই হত্যাকাণ্ড নিয়ে আমরা দেখি এসপির সাথেও চোর পুলিশ খেলা, অর্থাৎ এসপির চাকরি নেই আমরা বুঝি, তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, তিনি হয়তো লোক দিয়ে পত্রপত্রিকায় যেভাবে আসছে তাকে হত্যা করিয়েছে, এই যে ঘটনাগুলো। অথচ কেন বলেন তো যে এসপির সাথে চোর, আপনারা তো বলেছেন যে আওয়ামী লীগের এসপি, ওসি, এসপি সবাই তো আওয়ামী লীগের নিজেরই লোক, তাদের সাথে চোর পুলিশ খেলতে হবে কেন? কি হয়েছে সেটা তো সরকার এবং বাবুল আক্তার বলতে পারবেন। সরকারের সবচেয়ে বড় সমালোচনা এটাই করে আসছেন যে এটি সরকারের নিজেদের লোক দিয়ে সরকার করিয়েছে পুলিশের পোশাক পরিয়ে। আমার কথাটা হলো, আপনারা পুলিশকে পুলিশ লীগও বলেছেন, এখন কেন বলছেন যে পুলিশের সাথে চোর পুলিশ খেলছে? আমার কথাটা হলো যে সেজন্য আজকে বাবুল আক্তারের সাথে সরকারের যে আচরণ, সত্যিকারে বাবুল আক্তার অপরাধী কিনা এখনো প্রমাণ হয়নি, এবং সরকার তার সাথে যেভাবে আচরণ করছে তাতে মনে হচ্ছে বাবুল আক্তার বিএনপি করে না। বাবুল আক্তারের সাথে এরকম কোন বৈরিতা থাকা সম্ভব কিনা সরকারের সাথে বাবুল আক্তারের? কি হয়েছে সেটা তো আমরা জানি না, কিন্তু এই ঘটনায় কেন 14,500 মানুষকে গ্রেফতার করা হলো? তাহলে আতঙ্কিত হবার কারণ আছে? এই ঘটনা না, ওই সপ্তাহের মধ্যে 2013 সাল থেকে এখন পর্যন্ত কয়েক লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হয়ে গেছে, সেজন্য আতঙ্কিত হবার কারণ আছে কিনা? এই যে আজকেও রিকশাওয়ালা গুলিবিদ্ধ এবং নিয়মিত গুলিবিদ্ধ হচ্ছে, গ্রেফতার যাদেরকে করা হচ্ছে তাদের আছে, হ্যান্ডকাপ আছে, অথচ তাদেরকে বলা হচ্ছে যে তাদেরকে নিহত হয়েছে। এই যে নিয়মিত এগুলো হচ্ছে, এতে আতঙ্কিত হবার কারণ আছে কিনা? আমাদের তো অবশ্যই আতঙ্কিত হওয়ার কারণ আছে, কারণ মনে করি যে বাংলাদেশ একটা আতঙ্কিত জনপদ হয়ে গেছে। অবশ্যই আমার কাছে মনে হয় অবশ্যই আতঙ্কিত হওয়ার কারণ আছে। অ্যাডভোকেট আহমেদ আজম খান, একটা জিনিস আমরা মনে করি যে বাংলাদেশের স্বাভাবিক অবস্থা বিরাজ করছে না, আমি মনে করি সুশাসন যেমনি এরশাদ সাহেবের ভাষায় গুলিবিদ্ধ, আমরা এর অনেক আগেই বলেছি যে সুশাসন কবরে চলে গেছে, গণতন্ত্র নির্বাসনে চলে গেছে, এবং ভোটের অধিকার আর মানুষের মাঝে নেই। আমার কাছে মনে হয় আমি আপনার ওই কথার সাথে সম্পূর্ণ একমত যে একটা আতঙ্কের কারণ অবশ্যই রয়েছে, এবং আওয়ামী লীগ যেভাবে বিএনপির কাছ থেকে শিখেছে এবং শিক্ষাটাকে আরো উপরের দিকে নিয়ে যাচ্ছে, সেটা কোথায় গিয়ে শেষ হবে কে জানে। বিএনপির কাছ থেকে আওয়ামী লীগ কি শিখেছে জানি না, তবে বিএনপি অপারেশন ক্লিন হার্ট, অপারেশন ক্লিন হার্ট, এইখানে পার্থক্যটা হলো যে বিএনপি সুশাসনের জন্য অপারেশন ক্লিন হার্ট করেছিল, নিজের দলের কাউকেও রেহাই দেয়নি, বিরোধী দলের কেউ এরকম হয়েছে কিনা জানি, যেমন নারায়ণগঞ্জের ডেভিড বিএনপি করতো না বলে আপনারা বিবৃতি দিয়েছিলেন, আপনার মনে পড়বে? না, আমার মনে নেই। আপনি বলেছিলেন যে নারায়ণগঞ্জের ডেভিড বহিষ্কৃত, আপনারা বলেছেন যে বহিষ্কৃত। বহিষ্কৃত হলেও সে বিএনপি বহিষ্কারও হয়েছিল এই সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত হবার জন্য। আর বর্তমান সরকার কি করছে? বর্তমান সরকার ক্রস ফায়ার করছে কেন? নিজেদের কর্তৃত্ববাদী শাসনকে প্রলম্বিত করবার জন্য। মনে আছে যে এই ঢাকা ছাত্রলীগের একজনকে মেরে ফেলা হলো ক্রস ফায়ারে, যেটি নিয়ে আসলে সংসদেও সমালোচনা করা হয়েছে। যাই হোক, আমি তো অনেক সময় তারা নিজেরা নিজেদের আপনি যে উদাহরণ দিলে সেই উদাহরণের প্রেক্ষিতে বলে আমি অপারেশন ক্লিন হার্টের পরে অবস্থাটা কি দাঁড়িয়েছিল আর এখনকার অবস্থাটা কি? অনেক ক্লিন হয়ে গেছিল বাংলাদেশ শাসনের জন্য, আর এখন অপশাসনকে বেরিস্টার শাহীমাদের পাটোয়ারির কাছে আমি একটু আসবো, কিন্তু আমার একটা বিরতি নিতে হচ্ছে। বেরিস্টার শাহীমাদের পাটোয়ারি, আমি একটি উদ্ধৃতি করতে চাই, যেটি হচ্ছে এরশাদ সাহেব বলেছেন সংসদে, সুশাসন আজ প্রশ্নবিদ্ধ নয়, সুশাসন আজ গুলিবিদ্ধ। আসুন এই অবস্থা থেকে পরিত্রাণে সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে চলি। প্রধানমন্ত্রীকে অনুরোধ করব, যেসব রাজনৈতিক দল সন্ত্রাস ও জ্বালাও-পোড়াওকে বিশ্বাস করে না, তাদের সবাইকে নিয়ে জাতীয় সংলাপের আয়োজন করুন, কঠিন সমস্যা থেকে জাতির রক্ষার ব্যবস্থা করুন। জাতীয় পার্টি কাদের সন্ত্রাস ও জ্বালাও-পোড়াওতে বিশ্বাসী দল বলে মনে করে? আমরা একটা বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে আসছি বেশি আমাদের পাঠাতে। অনেক কথা এসছে এখানে, আমি শুধু জানতে চাইছিলাম, এরশাদ সাহেব বলছেন যে যেসব রাজনৈতিক দল সন্ত্রাস ও জ্বালাও-পোড়াওকে বিশ্বাস করে না, তাদের সবাইকে নিয়ে জাতীয় সংলাপের আয়োজন করেন। কাকে কাকে বাদ দিতে হবে আসলে? বাদ দেওয়ার কথাটা ঠিক জাতীয় পার্টি ডিসাইড করবে না। আমরা যেটা দেখছি বিভিন্ন সংলাপ ঐক্যমতের ক্ষেত্রে যেটি ঢালাওভাবে বলা হচ্ছে, 71-এর বিরোধীদের সাথে কোনো ঐক্যমত না, 75-এর হত্যাকারীর পক্ষে কোনো ঐক্যমত না, এটা আমরা সমর্থন করি। আর ইদানিং যে ট্রেন্ডটা আসছে যে জ্বালাও পোড়াও যারা করছে তাদের সাথে কোনো ঐক্যমত হবে না, তো আমরা যেটা শুরু করতে চাচ্ছি, দ্য সান শোজ দ্য মর্নিং, মর্নিং শোজ দ্য ডে,
কোনো একটা জায়গায় শুরু করতে হবে, কোনো একটা জায়গা থেকে আলোচনা শুরু হোক, সংলাপ কারা বাদ শুরু হোক, পড়বেন সন্ত্রাস ও জ্বালাপোড়া সেটি বিশেষ বিদ্যালয়? সরকারি দলই ডিসাইড করবে। আমার এরশাদ সাহেব কাকে বাদ দিতে বলছেন? উনি বলছেন যদি আপনারা মনে করেন তাদের সাথে করবেন না, তাদেরকে বাদ দিয়ে অন্যদের সাথে শুরু করেন, স্টার্ট করেন প্রসেসটা। কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি একটা পর্যায়ে যে কোনো সমাধান সবাইকে নিয়েই করতে হবে, কাউকে বাদ দিয়ে সমাধান ইভেন্চুয়ালি হয় এরশাদ না। সাহেব কাকে বাদ দিতে বলছেন? না, উনি বাদ দিতে বলেনি, উনি বলছেন যেটা যারা জ্বালাপোড়া করছে বলে আপনারা মনে করছেন, যদি মনে করেন ওদেরকে বাদ দিয়ে অন্যদের সাথে শুরু করেন। তো সেটি অবশ্যই স্বাভাবিকভাবেই হয়তো বা মনে করেন এরকম বলছেন না, না, কিন্তু উনি উনি কিন্তু বলছেন যে যেসব রাজনৈতিক দল সন্ত্রাস ও জ্বালাপোড়াকে বিশ্বাস করে না তাদেরকে বাদ দিয়ে যারা সবাইকে বিশ্বাস করে না তাদেরকে নিয়ে করতে বলছে, সবাইকে নিয়ে জাতীয় অর্থাৎ যারা অহিংস আন্দোলন করে, যারা সন্ত্রাসবাদী তাহলে কি কোনো মানে অভিযোগ নাই। আমি সরাসরি বলতে চাই এরশাদ সাহেবকে বিএনপিকে বাদ দিতে বলছেন? না, এটা বলছে না, আবার এটা সরকারের উপর বলটা দিয়ে দেওয়া হয়েছে। যদি সরকার মনে করে যে মানে বিএনপিকে তিনি বাদ ওই দিবে, একটা সুবিধাবাদের দিকেই আছেন, তিনি দেখতে চাইছেন যে কে আসলে এসব এটা সুবিধাবাদের না, এটা হচ্ছে একটা জাতীয় যেটিকে সংকটে অ্যাডভোকেট আদম একটা জাতীয় ঐক্যের সূত্রপাত করা দরকার। জাতীয় ঐক্যের সূত্রপাত বিভেদ দিয়ে কেমনে হবে? না, বিভেদ তো এখানে একটা বিভেদ তো আমাদের সবসময় ছিল, কিন্তু বিভেদটা কমাতে হবে, এটা সত্য, কিন্তু কিন্তু শুরু করতে এরশাদ হবে। সাহেব তো এখানে আওয়ামী লীগের মতো করে কথা বলছেন, সন্ত্রাস ও জ্বালাপোড়া বিশ্বাসী দল কাদের মনে করে? 2004-05 সালে যখন সারা বাংলাদেশে জঙ্গি হামলা হলো, তখন বেগম জিয়া কিন্তু একটা সংলাপের ডাক দিয়েছেন, যেখানে কাদের সিদ্দিকী থেকে শুরু করে এভরিবডি গিয়েছেন। আমার যতটুক মনে পড়ে আওয়ামী লীগ সেই সময় যায়নি, যতটুক মনে পড়ে, আমি এখন মনে করতে পারছি আসলে যায়নি, তবে আওয়ামী লীগকে হ্যাঁ দাওয়াত করা হয়েছিল। তো আমি এটাই বলতে চাচ্ছি যে যে কোনো ক্রাইসিসে সবাইকে একত্রিত করার চেষ্টা করাটা সরকারি দলের দায়িত্ব। কারণ দীর্ঘ 8.5 বছর আওয়ামী লীগ ক্ষমতায় আছে, আওয়ামী লীগের দায় কিন্তু এখন অনেক ইতিহাসের কাছে, আওয়ামী লীগ তো এই বক্তব্যে খুব খুশি। 9.5 আওয়ামী লীগ তো বছর, যদি 9.5 সন্ত্রাস ও জ্বালাপোড়া বিশ্বাসী দল বলতে বিএনপি জামাতকে বাদ দেয়, ওরা তো খুব আগ্রহ নিয়ে আপনাদের সাথে কনভেনশন করবেন, সংসদেও করছেন, বাইরেও করবেন, ভিতরেও করবেন। একটা সূত্রপাত হওয়া দরকার, যদি সবগুলো সম্ভাবনা দল নিয়েও একটা বিএনপি সূত্রপাত হয়, জামাতকে এটাও বাইরে রেখেই মানে একটা timing এরশাদ সাহেব হতে সেটাই পারে, চাচ্ছেন। একটা স্টার্টিং হোক। আর তাজুল ভাই একটা কথা যেটা বললেন যে এরশাদ স্যারের আমলের সাথে বর্তমান আমলের সুশাসনের একটা কম্পারিজন, ব্যাংকে যে পরিমাণ লুটপাট গত 7-8 বছরে হয়েছে, এটা এরশাদ সাহেবের আমলে কেন আগেও কোনোদিনও হয় নাই। সেকেন্ড হোম স্কিম মালয়েশিয়াতে যেটা এখন হাইয়েস্ট বাঙালিরা করছে, এটা এরশাদ আমলে হয় নাই। ক্রস ফায়ার এরশাদ আমলে দু একটা আমাদের অর্থনীতিও এত বড় ছিল না, এটা সত্য। আমাদের অর্থনীতি তো বড় ছিল না। এক দুই হচ্ছে হুসেন মোহাম্মদ এরশাদ আসলে উনার পেশা কি? উনি তো সারা জীবন সরকারি চাকরি করেছেন, রাষ্ট্রীয় চাকরি করেছেন, কিন্তু আমরা শুনি যে উনি অনেক ধনাঢ্য ব্যক্তি। তার এত টাকা হয়েছে কি করে? উনি ধনাঢ্য ব্যক্তি এটা তো আমি কখনো খুব জানি না, নাম জানি উনি অনেক ধনাঢ্য ব্যক্তি, উনি অনেক সাহায্য করেন অনেক লোককে। একটা লোক 5-6 বার এমপি ছিলেন, 5টি আসনে একের পর এক এমপি হয়েছেন অনেকবার। জেলখানা থেকে একের পর এক না, মানে একবারই 5টি আসনে এমপি হয়েছেন, সেকেন্ড টাইম আবার 3 বার নির্বাচন করতে পারেন। পারেন। এগুলো তো অনেকগুলো ফ্যাক্টর আছেই। আর বাংলাদেশ এমপি হলে কি টাকা ইনকাম নাই তো, এমপি তো আমরা তাজুল ভাই তো তাজুল ভাই আমরা মাসে যে টাকা পাই ওটা দিয়ে আমার নিজস্ব খরচে কিন্তু এরশাদ সাহেব অনেক মানে আমি জানি না এরশাদ সাহেব দুর্নীতি নিয়ে এরশাদ সাহেবের আলোচনাটা আমি ঠিক আসলে জানি না যে যাই হোক। শামীম পাটোয়ারি, আপনি বলছিলেন যে একটি জাতীয় ঐক্যমত্য দরকার হবে। দরকার এর কারণ হচ্ছে যে আমরা কথায় কথায় বলি, যেমন আজকেও টার্কিতে 31 জন মারা গেছে তাদের এয়ারপোর্টে অ্যাটাকিং এ। টার্কি, গ্রেট ব্রিটেন, ইউএসএ, ফ্রান্স, এইসব দেশে, ইভেন ইন্ডিয়াতেও একটা ছোটখাটো বোমে যে ইম্প্যাক্ট পড়ে, বাংলাদেশে এই 2-1 ব্লগার হত্যা অথবা ধর্মযাজক হত্যায় ইম্প্যাক্টটা অনেক বেশি পড়ে। ইটস এ গ্রোয়িং ডেভেলপিং ইকোনমি। বাংলাদেশ এটা এফোর্ড করতে পারবে না এই ধরনের ঘটনাগুলো, এটা প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে সব ক্ষেত্রে আমরা একটা লক্ষ্য করছি সরকারের এক ধরনের স্বচ্ছতার অভাব আছে বা দায়বদ্ধতার অভাব আছে। বাংলাদেশ ব্যাংকের একটা ঘটনা ঘটেছে, আমরা চট করে সরকারকে দায়ী করতে চাই না। একটা রিপোর্ট হয়েছে এবং রিপোর্টটা যারা করেছে আমরা মোটামুটি তাদেরকে গ্রহণযোগ্য ব্যক্তি হিসাবে মনে করি। রিপোর্টটা পাবলিশ করে দেন যদি জাতীয় কোনো স্বার্থ না থাকে, এর মধ্যে যদি সিকিউরিটি প্রবলেম না থাকে। একই সাথে মৃত্যু হত্যা নিয়ে যে ঘটনাটি ঘটছে, একজন পুলিশ অফিসারকে ডাকা হচ্ছে এবং ফেসবুকে অনেক ধরনের গল্প কাহিনী বানানো হচ্ছে, এটার কোনো প্রয়োজন নাই। আপনারা যে পর্যন্ত তদন্ত করতে পেরেছেন, যদি আপনার রাষ্ট্রীয় স্বার্থ ব্যাহত না হয়, প্রোভাইডেড এটা একটা প্রোভাইসও আছে, আপনি সাংবাদিক, আপনিও জানেন, ওইটুকু রেখে বাকিটুকু আপনি প্রকাশ করে দেন। এই স্বচ্ছতার অভাব কেন, দায়বদ্ধতার অভাব কেন, এটা প্রকাশ করতে ভয় কি? আজকে হায়দ্রাবাদে 11 জন অ্যারেস্ট হয়েছে এবং সরকার খুব দ্রুত বলছে যে 11 জন আইএস, আমরা খুব সিরিয়াসলি ব্যাপারটা নিচ্ছি। এবং একই সাথে ব্যাঙ্গালোরের মসজিদের ইমাম বলছে আইএসের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই, এরা যারাই করছে তারা ইসলাম বিরোধী। তো এই যে একটা কালেকটিভ এফোর্ট, হাইড অ্যান্ড সিক না বা রাগঢাক করার ব্যাপার না, এটা আপনি শাক দিয়ে মাছ ঢাকার মতো বিষয় না, জাতীয় স্বার্থ নিয়ে ডিল করছেন। আর আমি বারবার বলছি, আমরা যে কোনো বিষয় নিয়ে সরকারকে যেরকম সমালোচনা তোপের মুখে দেখি, সরকার আসলে কি করবে? মানে আমরা বলি যে সরকার ভালো উদ্যোগ নিচ্ছে না, এত লোক মারা পড়ছে কেন? তারপর সরকার যখন সাঁড়াশি অভিযান নেয় তখন আবার বলি যে কেন এত লোককে গ্রেফতার করছে। আমরা যখন বাবুল আক্তারকে জিজ্ঞাসাবাদ করে তখন বলি যে কেন এটা করছে, আবার বলি যে কেন তাকে আবার ছেড়ে দিল, কেন এরকম? মানে কি করে একটা লোককে আপনি 12 ঘন্টা আটকে রাখবেন, একজন হাই পুলিশ অফিসারকে 12 ঘন্টা আটকে রেখেছেন, আপাত দৃষ্টিতে আটকে রাখে, তাকে ছেড়েও দিচ্ছেন।
আবার পত্রিকাতে বিভিন্ন ধরনের নিউজ আসছে তাকে চাকরি ছাড়তে বলা হচ্ছে, অরেস্ট করতে বলা হচ্ছে, বিভিন্ন কনফিউশন আসতেছে। স্বরাষ্ট্রমন্ত্রী নিজেও একবার বলেছেন হ্যাঁ উনি নজরদারিতে আছেন, পরে বলছেন নজরদারিতে নাই। এগুলো সবই রেকর্ডেড, ওপেন হয়ে গেছে। এই ইনকনসিস্টেন্সি কেন? এই ইনকনসিস্টেন্সি তো ফার্ম আমার একটা মনে হয় যে গভর্নমেন্ট খুবই শো করে না। ইনকনসিস্টেন্সির বিষয়টি এটি বলেছেন। আমি অ্যাডভোকেট আহমেদ আজম খানের কাছে আবার আসতে চাই যে আজও বেগম জিয়া বললেন যে গুম খুনে জড়িত র‍্যাব পুলিশ সদস্যদের কোনোদিন ক্ষমা করা হবে না, একদিন না একদিন তাদের বিচার করা হবে। র‍্যাব প্রতিষ্ঠা করা কি তবে ভুল ছিল? শুনুন, যে কোনো সংগঠন প্রতিষ্ঠা করা মানেই তারপরে সেই সংগঠন যদি অন্যদিকে ডেভিয়েট করে তাহলেই ওটার প্রতিষ্ঠা ভুল ছিল সেটা কিন্তু বলা যাবে না। র্যাবের প্রতিষ্ঠাতাই ছিল সুশাসনের জন্যেই, যে কোনো ধরনের সন্ত্রাসকে এই র্যাব প্রশ্রয় দেবে না এবং যে কোনো কঠিন জায়গায় র্যাবকে ব্যবহার করে সেখানে যাতে যে কোনো সমস্যার সমাধানে তারা কাজ করে। তার মানে এই না যে তারা গুমের সাথে জড়িয়ে পড়বে, খুনের সাথে জড়িয়ে পড়বে। এটার জন্য তো র্যাব প্রতিষ্ঠা করা হয় নাই, সেই কথাটাই ম্যাডামের মুখ থেকে বেরিয়ে এসছে, অন্য কিছু না। এবং আমরা ওই নারায়ণগঞ্জের 7 খুন থেকে শুরু করে অনেক জায়গায় র্যাবের সংশ্লিষ্টতার কথা শুনি এবং এ কারণেই ম্যাডামের মুখ থেকেও এই জিনিসগুলো বেরিয়ে এসছে। জনাব মোহাম্মদ তাজুল ইসলাম, আপনাদের শীর্ষ নেতাদের বক্তব্যে মনে হয় দেশের সকল রাজনৈতিক সামাজিক সব সমস্যার জন্য দায়ী বিএনপি, মানে আরো যদি পার্টিকুলারলি বলতে হয় বেগম খালেদা জিয়া। আপনাদের দাবি মেনে নিলে বেগম খালেদা জিয়ার ক্ষমতা কি তাহলে মানে আমাদের সবার চেয়ে বেশি, মানে উনি যতদিন পর্যন্ত চাইবেন ততদিন পর্যন্ত এটি হতে থাকবে? আপনি কথাগুলি শুনুন। নাসিম সাহেব বলছেন, মোহাম্মদ নাসিম, যিনি স্বাস্থ্যমন্ত্রী, স্বাস্থ্য পরিবার পরিকল্পনা মন্ত্রী, তিনি বলছেন খালেদাকে থামালে দেশ জঙ্গি মুক্ত হবে। মানে যদি তাই হয় তাহলে জঙ্গি মুক্ত করার জন্য তো উনাকে থামানো দরকার। এইসব বক্তব্যের আসলে মানে আপনি কিভাবে এগুলি বিশ্লেষণ করেন বা বিবেচনা করেন? আমি আসলে বিষয়টা হলো যে আজকেও পার্লামেন্টে এই বিষয়ে আমি বক্তব্য শুনেছি। হ্যাঁ, আমি এই সমস্ত বক্তব্যগুলো শুনেছি এবং এগুলার মর্মার্থ যদি আমরা অনুধাবন করার চেষ্টা করি তাহলে যে কথাটা দাঁড়ায় এখানে আসলে, যেমন আমাদের বাংলাদেশে যে সমস্ত ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলি আপনার সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত হয়েছেন, তারা কোনো না কোনোভাবে বিএনপির সাথে সম্পৃক্ত এবং বিএনপির আশ্রয় প্রশ্রয় আছে। আমরা হেফাজতে ইসলামের বাংলাদেশের আপনার ওই যে শাপলা চত্বরে যে বিশাল সমাবেশ, তখন আমরা দেখলাম যে বেগম জিয়া সরাসরি সেখানে সমর্থন দিয়েছেন এবং নেতাদেরকে আহ্বান জানিয়েছে সবাই যেন নাকি একসাথে তাদেরকে সহযোগিতা করে। দাবি মেনে নেওয়ার কথা শেখ হাসিনাও বলেছেন। জি, দাবি মেনে নেওয়ার কথা শেখ হাসিনাও বলেছেন। আমি এক্স্যাক্টলি জানি না। হেফাজতে ইসলামের কাছে শেখ হাসিনা প্রতিনিধি পাঠিয়েছেন। হেফাজতে ইসলামীর যিনি চেয়ারম্যান আছেন মাওলানা শফি, তিনি এখনো কওমি মাদ্রাসা বোর্ডের চেয়ারম্যান, তাকে জমি দেওয়া হয়েছে, তাকে অনেকভাবে আপনি আরো ভালো আমার থেকে বলতে হবে। এবং সরকারের সাথে হেফাজতে ইসলামের সম্পর্ক এখন অনেক ঘনিষ্ঠ। আমি হেফাজতে ইসলামের তখনকার ওই দিনের যে সমস্ত সন্ত্রাসী কর্মকাণ্ড তাণ্ডব ওগুলো নিয়ে আমি ব্যাখ্যা বলছি। আর হেফাজতে ইসলামের সাংগঠনিকভাবে কার সাথে কার কার কতক্ষণ সম্পর্ক ছিল এই বিষয়টা নিয়ে আমার জানা নেই এবং এটা নিয়ে আমি কথা বলতে চাচ্ছি না। বিষয়টা হলো যে আমরা এই কারণেই কথাগুলো বেশিরভাগ আপনি বলছেন যে সব ধর্মভিত্তিক দলের সঙ্গে বিএনপি সম্পর্ক ছিল, কিন্তু আমি দেখি সব সম্পর্ক ছিল না। আমি বলছি যে সম্পর্কটা আছে। আমি সম্পর্ক ছিল এটা বলছি না, আমি বলছি যে আছে। এবং দেখা গেছে যে যখনই ওরা আপনার বিভিন্নভাবে প্রশ্রিত হয়েছে এবং যখনই তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে তো তখনই এটাকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য বিএনপির পক্ষ থেকে বিভিন্ন ধরনের বক্তব্য বিবৃতি এসেছে। সেই সমস্ত দৃষ্টিভঙ্গিতে বিভিন্ন নেতৃবৃন্দরা বিভিন্ন কথাবার্তা বলতেই পারে না। আমার কাছে মনে হয় কথাগুলো ওই আঙ্গিকে কথাগুলো আসতেছে। তো এখানে আমি মনে করি বাংলাদেশের আওয়ামী লীগ সরকারের নেতৃত্বে 2009 সালে রাষ্ট্রীয় ক্ষমতা আসার পর থেকে আমাদের এই সমস্ত সন্ত্রাসী কর্মকাণ্ড যথেষ্ট মাত্রায় কমানো সম্ভব হয়েছে। তো আজকে আমি সারা পৃথিবীর প্রেক্ষাপটের সাথে তুলনা করে যদি বলি তাহলে দেখা যাবে যে কি আমার মনে হয় আমরা খুব বেশি, আমি আবারও এটাকে রিপিট করব যে আমাদেরকে আতঙ্কিত হওয়ার মতন অবস্থা নেই যদি অন্য অন্য দেশগুলোর সাথে তুলনা করি। যেমন ইস্তাম্বুলের কথা যদি আমরা আজকে বলি, ইস্তাম্বুলে আজকে যেটা ঘটলো, আমরা গ্রেট ব্রিটেনে একজন সংসদ সদস্যকে, একজন পার্লামেন্ট মেম্বারকে প্রকাশ্য গুলি করা হলো। আমরা লস এঞ্জেলসে 50 জনকে আপনার মনে করেন যে ব্রাশিং করা হলো। তো এই সমস্ত সবগুলা ঘটনার সাথে যদি তুলনা করি তাহলে আমরা ওই তুলনায় ভালো আছি, কিন্তু আমরা এইখানে সন্তুষ্ট নই। আমাদেরকে অবশ্যই আমাদের এরকম আপনার বিচার বহির্ভূত যে কোনো রকম কর্মকাণ্ডগুলোকে আমাদেরকে অত্যন্ত
গুরুত্বের সহিত কিন্তু বিবেচনা এটা তো করতে আপনাদের হবে। মুখের বুলি শুধু, আপনারা তো আসলে গুরুত্বের সাথে না, দেখেন আমার না। মনে হয় যদি খালেদ সাহেব আমি আপনার প্রথমে আমি আপনি আপনাকে গত 3-4 দিনে আপনি যতগুলি গুপ্ত হত্যার কথা পড়েছেন, আপনি যতগুলি গুমের কথা জেনেছেন, কোনটার ক্ষেত্রে আপনি গুরুত্ব দিয়েছেন আসলে? আসলে আমার মনে হয় যদি গুরুত্ব না দেওয়া হতো, তাইলে আমি এর আগেও একবার রিপিট বলেছিলাম যে একইভাবে 64 জেলাতে এখন একসাথে বোমা ফুটে না, এবং এই যে সমস্ত না, না, আমি মাননীয় গুপ্ত হত্যার প্রধানমন্ত্রী কথা শেখ বলছি, হাসিনা- পুলিশের না, হেফাজতে গুপ্ত মৃত্যুর কথা হত্যা। বলছি। এখন গুপ্ত হত্যা 16 কোটি মানুষের পুলিশের সমস্ত হেফাজতে দেশকে পুলিশ, আমার তো মনে হয় যেন তারা দায়িত্ব পালনে প্রাণান্ত করছে। এখন গুপ্ত হত্যা 16 কোটি মানুষের পুলিশের সমস্ত হেফাজতে দেশকে পুলিশ, আমার তো মনে হয় যেন তারা দায়িত্ব পালনে প্রাণান্তকর চেষ্টা করছে, এবং সেখানের মধ্যে বিভিন্ন কারণে বিভিন্ন ধরনের দুর্ঘটনাগুলো ঘটে, ব্যক্তি পর্যায়ে, সামাজিক পর্যায়ে। কিন্তু আপনি এবং বলছেন এগুলাকে- আপনারা গুরুত্ব দিচ্ছেন, আপনি একদিকে এটাকে জাস্টিফাই করতে চাইবেন, আবার বলবেন যে একটিও যাতে না ঘটে সেগুলো দেখতে চাইবেন। হ্যান্ডকাপ অবস্থায় একটা লোক মারা যাবে গুলি খেয়ে। আপনি এইটার একটা ব্যাখ্যাটা আমার মনে হয় যেন এটা ভুল, কেন আমরা তথ্যটা দেব মানুষকে। এখানে হ্যান্ডকাপ করে তাকে নিয়ে যাওয়া হয়েছে, কিন্তু তাদের মধ্যে দুই পক্ষের গোলাগুলি হয়েছে। এখন সে একজন ভিকটিম হতে পারে। আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, এখন কি সেখানে পক্ষদ্বয় মারা যাচ্ছে? দেখা গেছে যে রাস্তা দিয়ে যাচ্ছেন, দুই পক্ষে গোলাগুলি হয়েছে, সেখানের মধ্যে হয়তো আপনি মারা গেলেন। আচ্ছা। এখন এই ক্ষেত্রে মানে এক্ষেত্রে আমার জ্যাকেট, আমার হেলমেট এবং আমার কোনো ধরনের কোনো কিছু কোনো কাজে আসলো না। হ্যান্ডকাপ পরা থাকলে সে মারা, আমি এ ব্যাপারে জানি না, কিন্তু আপনি হ্যান্ডকাপের আমার মনে হয় যে আমি এখানে পথচারীও একজন পথচারী মারা যায়। আমার মনে হয় যে কিভাবে মারা মাননীয় যায়? সংসদ সদস্য আপনাকে একটু আমি জানার অনুরোধ করবো, আমরা একটা বিরতি নিতে হচ্ছে বিশেষ আহমেদের পাটোয়ারি, আপনাকে জানতে চাইবো যে বাংলাদেশে যে বিচার ব্যবস্থা, আপনি জানেন কয়েকদিন আগে যশোর কেন্দ্রীয় কারাগারের সামনে যে হেমায়েত বাহিনীর প্রধান যে হেমায়েত, তার জামিন হলো 15টি মামলা তার বিরুদ্ধে থাকা সত্ত্বেও, অস্ত্র, গোলাবারুদ, খুন, জখম, রাহাজানি, এবং তিনি বার হয়ে আসলে যে বড় ধরনের গন্ডগোল হতো সেটি বোঝা গেল। তার জামিনটি বা কি করে হলো? জামিন হওয়ার পরে তিনি বসেও বা থাকলেন কেন? তাকে এসে কে মারা গেল? এই অবস্থাগুলিকে আপনি আসলে কিভাবে পর্যবেক্ষণ করেন? আমরা একটু বিরতি নিয়ে এসে আপনার কাছে শুনবো। ফিরে এলাম আজকে বাংলাদেশে বিশেষ আহমেদের পাটোয়ারি। আমি আইন, বিচার ব্যবস্থা, বিচার বহির্ভূত খুন এবং সর্বশেষ যশোরে যে ঘটনাটি ঘটলো, হেমায়েত বাহিনীর হেমায়েত কারাগার থেকে বেরিয়ে আসার 15 মিনিটের মধ্যে গুলি খেয়ে মারা যাওয়া, তার জামিন প্রক্রিয়াটা নিয়ে যদি একটু বলেন। এটা বিষয়ে খুব বেশি কিছু তথ্য আমরা পত্রিকা বা কোথাও পাইনি, বাট এরকম একজন শীর্ষ সন্ত্রাসী জামিন পাওয়াটা একটু আমার কাছে মনে হয়েছে যে, কারণ তাকে আমরা বাই নেম সবাই জানি, তার সম্পর্কে আমরা সবাই ছোটবেলা থেকেই শুনে আসছি, তো তার জামিন পাওয়াটা একটু কোশ্চেনেবল। আর জামিন পাওয়ার পরে আমরা যেটা দেখি, সাধারণত যে কোনো মানুষ জামিন পাওয়ার পরে বের হয়ে সোজা চলে যায় আত্মীয় স্বজনের কাছে, অথবা যে কোনো জায়গায় চলে যায়। অনেক সময় এমন হয় গেট থেকে বের হয়েই তাকে আবার অ্যারেস্ট করা হয়। এটা রিসেন্ট টাইমে হয়েছে, আগেও হয়েছে, আগে অনেক বেশি হতো। 111 সময় খুব অহরহ হয়েছে, আমরা হাইকোর্ট থেকে জামিন করাচ্ছি একটা করে মামলায়, আবার গেট থেকে বের হয়েই তাকে আবার নিচ্ছে, আবার উনি পরের দিন জেলে যাচ্ছেন। হেমায়েত ওখানে বসেছিল কেন, এটা একটা তদন্তের দাবিদার, মানে একটা ইনভেস্টিগেশন হতে পারে, এসপিওনাস অর ডিটেকটিভ, হয়তো বা সে কারো কিছুর জন্য ওয়েট করছিল, কোনো একটা মেসেজ বা কোনো কিছু, এবং যারা মেসেজ নিয়ে আসার কথা তারাই তাকে হত্যা করেছে। এটা কারা, এটা জানার মতো আমাদের দেশে একটা, আমি মনে করছি একটা লেভিয়েথান সৃষ্টি হচ্ছে। এমন কিছু ঘটনা, এমন কিছু লোক ঘটাতে পারতেছে, সেটা রাষ্ট্র হতে পারে, সরকারও হতে পারে, সরকারের বাইরেও হতে পারে, সরকারের থেকে বেশি ক্ষমতাধরও হতে পারে। লার্কিং মনস্টার একটা টার্ম ইউজ করেছে অ্যান্থনি মাসকারেনস। পাকিস্তান যখন সৃষ্টি হলো, পাকিস্তানের প্রথম 10 বছরে 8 জন প্রাইম মিনিস্টার চেঞ্জ হয়েছে, এবং 8 জনের একজনও জনগণ দ্বারা নির্বাচিত ছিল না। এবং দেখা গেছে আমাদের এই বদরুন্নেসা ম্যাডামের হাজবেন্ড, উনি ওয়াশিংটনের ছিলেন, অ্যাম্বাসেডর ছিলেন, ওখান থেকে ওনাকে ডেকে এনে প্রাইম মিনিস্টার করা হয়েছে। কে করতো এই জিনিসটা, আসলে কে ডেকে নিয়ে আসতো? ওই চট্টটাকে উনি বলছে লার্কিং মনস্টার। আমি পার্সোনালি ফিল করি বাংলাদেশের ভিতরে একটা লার্কিং মনস্টার আছে। তারা এই ঘটনাগুলো ঘটাতে পারছে, এবং তারা কোনোভাবে ঘটাচ্ছে, এবং তাদেরকে ধরাও যাচ্ছে না, এবং সরকার এই অনেকগুলো বিষয়ে বেশ সাই ফিল করছে, এবং অনেকগুলি বিষয়ে বেশ সাই ফিল করছে। সরকারের কাছে আপাত দৃষ্টিতে জাস্ট ক্ষমতায় থেকে থাকাটাই অনেক বেশি গুরুত্বপূর্ণ, এই জিনিসগুলো ডিসক্লোজও করছে না তারা, কিন্তু জনগণের কাছে ডিসক্লোজ করা উচিত। আমরা খুব সংক্ষেপে আপনাকে জানতে চাইবো, যেহেতু আমাদের একটা বিরতি নিতে হবে, যে জাতীয় পার্টি দাবি করছে তাদের কারণে আওয়ামী লীগ বহাল তবিয়তে আছে, আপনাদের জন্য জামায়াত কতটা সেই ভূমিকা রাখতে পারছে, বিএনপি জাতীয় পার্টিকে কতটা ফিল করে? দেখুন, আপনি বলছেন যে খুব সংক্ষেপ, আমার মনে হয় বিরতির পরে আমাকে দেয়াই ভালো ছিল, কারণ আমি বেশ কয়েকটি কথা বলতে চাই। তার আগে বলতে চাই যে তাজুল ভাই আবারও বলছেন যে আতঙ্কিত হবার কারণ নেই, কারণ আমেরিকায় এক বন্দুকধারীর গুলিতে 50 জন নিহত হয়েছেন, আর ব্রিটিশ এমপি নিহত হয়েছেন আরেক বন্দুকধারীর গুলিতে। তার চেয়ে আমরা এখানে ভালো আছি। দেখুন, আতঙ্কিত হবার কারণ ওইখানেই যে আমেরিকায় যে এক বন্দুকধারীর গুলিতে 50 জন নিহত হয়েছেন ফ্লোরিডাতে, সেখানে কিন্তু
এইভাবে সারাশি অভিযান করে 14,500 জনকে, নিরীহ মানুষকে গ্রেপ্তার করা হয়নি। ওই বন্দুকধারীকে সাথে সাথেই করা হয়েছে, গুলিবিদ্ধ করে হত্যা করা হয়েছে, এবং তার স্ত্রী এবং বাবা মা এদেরকে সন্দেহ করা হচ্ছে। তারপরেও তাদেরকে এখনো সন্দেহের তালিকায় রেখে তদন্ত হচ্ছে। আর ওরকম আপনার লন্ডনেও তাই। কিন্তু বাংলাদেশে কি হয়েছে, মৃত্যু হত্যাকাণ্ড নিয়ে এখনো ডিটেক্ট করতে পারেনি যে প্রকৃত হত্যাকারীকে। 14,500 জন নিরীহ মানুষকে গ্রেপ্তার করে ফেলেছে। তাহলে সারা বাংলাদেশ আতঙ্কে নগরীতে হয়ে গেছে। সেখানে অবশ্যই বলবো 14,500 ব্যক্তি যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, আমি যদি 14,500 ব্যক্তি যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, আমি কোন তথ্যের ভিত্তিতে আমরা বলছি যে তারা সবাই নিরীহ মানুষ না, এবং তারা সবাই নিরীহ মানুষ এবং তারা একেবারে নিরপরাধ মানুষ? আমি আমার কাছে এখন আপনার কাছে আর আতঙ্কের কথা বলা হয়েছে। আমি আজম ভাই, আমি কিন্তু বাংলাদেশ আতঙ্কের নগরী ছিল, আতঙ্কের দেশই ছিল। আমি বলি আমার তথ্যটা হলো যে পুলিশ বলেছে যে 14,500-র মধ্যে 194 জনকে আমরা জঙ্গি সন্দেহ করছি। তো তাহলে বাকিরা নিয়মিত গ্রেফতার অংশ, তারা মাদক সেবী, মাদক পাচারকারী, তারা বিভিন্ন রকম ডাকাত, চোর। পুলিশ নরমাল টাইমে এক সপ্তাহে কতজন লোককে গ্রেফতার করে 610টি থানায়, সেটিও আপনি নিশ্চয়ই খবর নেবেন। রোজার প্রথম 10 দিনে সারাশি অভিযানে তাদেরকে গ্রেফতার করা, এটা হাস্যকর। এখানে একটি কথা আমাকে বলতে হচ্ছে যে এখানে আতঙ্কিত অবশ্যই একটা গোষ্ঠী তো আতঙ্কিত, যারা অপরাধের সাথে সম্পৃক্ত তারা আতঙ্কিত হয়েছে। এখন অপরাধীদের কি আপনি স্বস্তিতে রাখতে চান? না, আমি প্রশ্ন যে যাদেরকে আপনি আমার উত্তরটা আপনি দিয়েছেন যে যখন যে কোনো দেশে যখন দেখা গেছে যে অভিযানগুলো চালানো হয়েছে, আমি একটা বিরতি দিচ্ছি জনাব তাজুল ইসলাম। আমার একটি প্রশ্ন আছে আপনার কাছে। আমি আতঙ্কিত কখন হই জানেন? অ্যাডভোকেট আহমেদ আজম খানের আতঙ্কের সাথে সাথে আমি আরেকটু আতঙ্কিত হই যখন আমি দেখি যে একজন সংসদ সদস্য, তাকে 2 বছর ধরে পুলিশ বলছে তিনি পলাতক, তিনি সংসদে এসে আবার সিগনেচার দিয়ে চলে যাচ্ছেন, কেউ তাকে দেখতে পাচ্ছেন না। তার মানে আইনের ঊর্ধ্বে আপনারা সংসদ সদস্যরা, এটি হচ্ছে আমার আতঙ্কের বিষয়। আমরা একটা বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে এসে অ্যাডভোকেট আহমেদ আজম খানের কাছে তার প্রশ্ন জবাব জানতে চাই। জাতীয় পার্টির কার দাবি করছে তাদের কারণে আওয়ামী লীগ বহাল তবিয়তে আছে, আপনাদের জন্য জামায়াত কতটা সেই ভূমিকা রাখতে পারছে? দেখুন, আমরা এখন বিরোধী দল, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ 2 দল মিলে এক দল। ওই যে প্রথমে বলছিলেন না যে জাতীয় পার্টি কার্যকর বিরোধী দল কিনা, এটা সকলেই জানে যে জাতীয় পার্টি আওয়ামী লীগ মিলে এক দল। তারা এই সরকারকে টিকিয়ে রাখার জন্য তারা তাদের প্র্যাকটিসটা, এখানে তাদের বিরোধী দলের ভূমিকা নেই। এটা আমি স্বীকার করি আর না করি, সারা বাংলাদেশের মানুষ এটা জানে। আর বিএনপি এবং জামায়াত 2 দল বা 20 দলীয় ঐক্যজোট, তারা এখন বিরোধী দল। তারা গণতন্ত্র পুনরুদ্ধার এবং ভোটের অধিকার পুনরুদ্ধারের আন্দোলনে আছে। আপনিও জানেন, আমিও জানি, স্বীকার করুন আর না করেন যে বাংলাদেশে ভোটের অধিকার নেই এবং একটি অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন জাতি চাচ্ছে, আমরা চাচ্ছি, সকলে চাচ্ছে, সেই নির্বাচনটা আসছে না। তো নির্বাচন আসলে জামায়াত কতটুকু ভূমিকা বিএনপির জন্য পালন করবে বা জামায়াত তার নিজের জন্য পালন করবে, এটা ভবিষ্যৎ বলে দেবে। বিরোধী দলের আন্দোলন সংগ্রামে কে কতটুকু ভূমিকা পালন করবে সেটা তো ধারাবাহিকভাবে আপনারাও দেখছেন, আমরাও দেখছি। জনাব তাজুল ইসলাম, একজন সংসদ সদস্য, আপনারই একজন কলিগ, তাকে 2 বছর ধরে তিনি পলাতক আছেন, আওয়ামী লীগের একজন লোককে হত্যার দায়ে তার বিরুদ্ধে তাকে বলছে পুলিশ খুঁজে পাচ্ছে না, কিন্তু তিনি আবার সংসদের হাজিরা খাতায় স্বাক্ষর দিচ্ছেন। আইনের ঊর্ধ্বে আপনারা সংসদ সদস্যরা, এটি কিভাবে আপনি দেখছেন তা জানতে চাইছিলাম। আর জাতীয় পার্টির কারণে আওয়ামী লীগ সুন্দর, এই বক্তব্য রাখছেন জাতীয় পার্টির একজন সংসদ সদস্য, আপনি সেটিকে কিভাবে দেখছেন? একজন সংসদ সদস্য আপনার পলাতক আছেন আইনের দৃষ্টিতে, আবার সংসদে এসে আপনার তার অ্যাটেন্ডেন্সে তিনি দস্তখত করেছেন। তো আসলে এইটা দিয়েই একজন সংসদ সদস্য আইনের ঊর্ধ্বে, এরকম একটা আমরা ধারণাটা মানুষকে দেওয়াটা আমার কাছে খুব যুক্তিসঙ্গত বলে মনে হয় না। যেমন আপনি সেখানে আপনি কিন্তু তাকে কিন্তু পার্লামেন্টে পার্টিসিপেট করতে দেখেন নাই নিশ্চয়ই। তো হাজিরা খাতাটা আসলে হাউজের বাইরে থাকে। এখন কেউ কখনো গোপনে এসে যদি কোনো কারণে কারো চোখের আড়ালে এসে যদি কোনো দস্তখত করে যায়, তাহলে সেটাকে
আপনার মনে করেন যে এটার জন্য সংসদ সদস্য হিসাবে সে কোনো প্রিভিলেজ পেয়েছে এটা আমি বলবো না, এটা হয়তো গোপনে কিছু করেছে। এখানে একটা দায়বদ্ধতা আপনি সরকারকে এখানে আনতে পারেন, যে সেখানের মধ্যে এতগুলা সিকিউরিটি ছিল, এতগুলা নিরাপত্তা বেষ্টনী ভেদ করে তিনি কি করে আসলেন। হ্যাঁ, এই প্রশ্নটা আপনার সাথে আমিও দ্বিমত করবো না, এই প্রশ্নটা করা যায়, কিন্তু এই জন্য সংসদ সদস্যদেরকে একটা গালি দেওয়ার একটা সুযোগ এইখান থেকে আমার মনে হয় গ্রহণ না করাটাই উত্তম হবে। যে এটা সংসদ সদস্যের কোনো প্রিভিলেজ তিনি ভোগ করেন নাই, উনি গোপনে এসে দস্তখত করেছেন। আমি মাননীয় স্পিকারের মুখ থেকে এই কথাটা শুনেছি, উনি এটার জন্য ক্ষোভ প্রকাশ করেছেন এবং সংশ্লিষ্টদেরকে এই ব্যাপারে তদন্ত করে ওনাকে রিপোর্ট দেওয়া যায়। এটা হচ্ছে আমি ব্যক্তিগতভাবে ওনার সাথে একটা আলোচনার মাধ্যম দিয়ে আমি জানতে পেরেছি এবং উনি তখন এই বিষয়টাকে এইভাবে আমলে নিয়েছেন। এখন বিষয়টা জাতীয় পার্টি আমরা বাংলাদেশে আজকের পার্লামেন্টে একটি কার্যকরী বিরোধী দল হিসাবে তারা ভূমিকা পালন করে। এখন একটি সংসদ তখনই আপনার কার্যকর হয় যদি সত্যিকার অর্থে একটি বিরোধী দল সংসদে উপস্থিত থেকে সরকারের কৃতকর্মের অথবা সরকার কর্তৃক আনিত বিভিন্ন সিদ্ধান্তের ব্যাপারে তাদের মতামতগুলো উপস্থাপন করে। তো সেই দৃষ্টিভঙ্গিতে যদি উনি এই কথাটা বলে থাকে, আমার তো মনে হয় যেন এই কথাটা তিনি রাইটলি এক্সপ্লেইন করেছেন, অথবা এটা একটা রাইট স্ট্যান্ড অফ দ্য জাতীয় পার্টি, এরকম হতে পারে যে জাতীয় পার্টি তাদের অবস্থান থেকে 96 সালে ক্ষমতা আমার মনে হয় যে ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি, আমি আপনার কাছে জানতে চাইবো যে ওই কথাটি সূত্র ধরে আমি পুরো কোটটি করছি, জাতীয় পার্টি বেইমানি করেনি, আমাদের কারণে আওয়ামী লীগ 3 বার ক্ষমতায় এসেছে, একথা ভুলে যাবেন না, কোট আমাদের ফেলে দিবেন না, আমরা আছি বলেই আপনারা সুন্দর। আওয়ামী লীগ জাপাকে ফেলে দিবে, আপনারা কি সবসময় এই শঙ্কায় থাকেন? এটা বিরোধী দলের কি মানে সরকারি দল তাকে ফেলে দিবে কিনা সেই শঙ্কায় থাকা উচিত কিনা? একটা হলো 96 সালে যখন আওয়ামী লীগ 21 বছর পরে ক্ষমতা যাওয়ার সম্ভাবনা ছিল, সেই সম্ভাবনাটা মুহূর্তের মধ্যে নিভে যেত যদি জাতীয় পার্টি আওয়ামী লীগকে সমর্থন না দিত এবং কোয়ালিশন গভর্নমেন্ট ফর্ম না হতো। সেই মুহূর্তে আর অনেকদিন আওয়ামী লীগকে ক্ষমতার বাইরে থাকতে হতো। দ্যাট ওয়াজ এ ভাইটাল পয়েন্ট আওয়ামী লীগের জন্য। আজকের আওয়ামী লীগ কিন্তু ওই 96 সাফল্যের আওয়ামী লীগ, 96 সফল না হলে আজকে আওয়ামী লীগের পর্যায়ে আসতো না। তারপরেও কিন্তু 2-3 বছর পরে আমরা দেখেছি আমাদের পার্টির চেয়ারম্যানকে জেলে যেতে হয়েছে ওই আওয়ামী লীগের আমলেই। ওই জন্য ফেলে দেওয়ার প্রশ্নটা আসছে। আরেকটা জিনিস আছে, আওয়ামী লীগের একটা সাংগঠনিক সমস্যা আছে, এটা আমরা ফিল করি। প্রায় প্রত্যেকটি আসনেই আওয়ামী লীগের ত্যাগী নেতাকর্মী আছে। সেজন্য যখনই আওয়ামী লীগের সাথে কখনো কোনো কোয়ালিশন করা হয় অথবা আসন ভাগাভাগি করা হয়, আমার ক্ষুদ্র অভিজ্ঞতা আমি দেখেছি আওয়ামী লীগ আসন ছাড় দিতে চায় না, অ্যাকোমোডেশনটা খুব কম আওয়ামী লীগের। যে কারণে আওয়ামী লীগ যে কটি ইলেকশনে হেরেছে, এই অ্যাকোমোডেশন না দেওয়ার কারণেই কিন্তু হেরেছে আমি মনে করি। আওয়ামী লীগ একটা বৃহত্তর কর্মী ভিত্তিক দল, এর সাথে যদি 2-1টি দল যোগ হয় তাদের ক্ষমতা আসার সম্ভাবনাটা অনেকবার বেড়ে যায়। কিন্তু আমরা দেখেছি 2001-এ জাতীয় পার্টির সাথে কোনো ঐক্য হয়নি, 2009-এ আবার হয়েছে। আবার এটিও লক্ষণীয়, 2001-এ এরশাদ স্যার জেলে থাকা সত্ত্বেও বিএনপির সাথে কিন্তু জাতীয় পার্টির কোনো ঐক্য হয়নি। তো কিছু জিনিস ইন্ডিকেটর এখানে আছে। এরশাদ স্যার ক্ষমতায় গিয়েই বঙ্গবন্ধুর মাজার জিয়ারত করেছেন, মুজিবনগর সরকারের পুরো প্ল্যাটফর্ম তৈরি করেছেন। তো পুরো মুক্তিযুদ্ধে একটা অ্যাপ্রোচ তো আমাদের পার্টিতেও আছে, সেখান থেকে একটা ঐক্য আছে। 86 ইলেকশনে আওয়ামী লীগ অংশগ্রহণ করেছিল, ফ্রিডম পার্টির ইতিহাস ধরতে গেলে তো অনেক আগে মানে এরশাদ সাহেব কি করেন নাই, মানে সেটি কি কি করেছেন সেটি আসলে কি আলাদা তর্ক হয়ে যাবে আর কি। একটা মুসলিম কান্ট্রি, একটা মুক্তিযুদ্ধ করা কান্ট্রিকে তো আপনার সব ধর্মকেও গুরুত্ব দিতে হবে এবং আপনাকে মুক্তিযুদ্ধকেও সম্মান দিতে হবে, এই দুটোর মধ্যে কোনো কনফ্লিক্ট নাই। কিন্তু আমাদের অনেক রাজনীতিবিদ মনে করে দুটো কনফ্লিক্টিং ফ্যাক্টর। ধর্মকে গুরুত্ব দিলেন আপনি, কিন্তু ফ্রিডম পার্টিকে গুরুত্ব দেওয়ার সাথে ধর্মের গুরুত্ব ফ্রিডম পার্টি সেই সময় রাজনীতি করেছিল, কিন্তু ফ্রিডম পার্টিকে অ্যাম্বাসেডর আগেই বানানো হয়েছিল এবং খালেদ বানানো হয়েছে, কিন্তু ফ্রিডম পার্টিকে মানে এরশাদ সাহেব যতটা উপরে তুলে নিয়ে এসেছিলেন ততটা গুরুত্বপূর্ণ ফ্রিডম পার্টি কখনো ছিল না, পত্রিকা দিয়ে বা আরো অনেক কিছু করে। এখন ফ্রিডম পার্টি সেই সময় লিবিয়ার সাথে এত কানেক্টেড ছিল এবং ফ্রিডম পার্টির ক্যাডাররা ওই সময় প্যালেস্টাইনে যুদ্ধ করত, লিবিয়াতে যুদ্ধ করত, গাদ্দাফির ডাইরেক্ট প্যাট্রোনেজ ছিল। এটা এখন এরশাদ স্যারের প্যাট্রোনেজ দা গাদ্দাফির প্যাট্রোনেজটা বোঝা মুশকিল। আরেকটা ব্যাপার আমি বলবো, যদি এই ফ্রিডম পার্টি লিডার সম্পর্কে আমি বলবো, যেটা আমার একটা বিগ কোশ্চেন মার্ক, খালেদ মোশাররফ যখন গণভবন অ্যাটাক করলেন, যুদ্ধ হলো, অনেকে মারা গেল, পরবর্তীতে ওনারাও মারা গেলেন, ঠিক এনারা দেশ থেকে ওই সময় পালিয়ে যাওয়ার সুযোগ পেল। এই সুযোগটা কিভাবে পেলো, এটা কিন্তু ইতিহাসের বড় প্রশ্ন। তারা কিন্তু সবসময় প্রোটেক্টেড, একটা বৃহৎ শক্তি দ্বারা। ওই যে বললাম লেভিয়াথান টাইপ কিছু আছে, এই লেভিয়াথান দ্বারা কিন্তু তারা প্রোটেক্টেড। সব আমরা কি পালিয়ে গেছিল নাকি তাকে যাওয়ার জন্য যাওয়ার সুযোগ করে দেওয়া হয়েছে, তাদেরকে তাদের টিকিট কেটে দেওয়া হয়েছে, তাদের পাসপোর্ট করে দেওয়া হয়েছে, এবং বেঙ্গল ল্যান্সাররা সেই সময় দেওয়া হয়েছে, তাদেরকে অ্যাম্বাসেডর বানানো হয়েছে। মেম্বাররা সেই সময় কান্নাকাটি করছিল যে ফারুক রশিদ আমাদেরকে ছেড়ে চলে যাচ্ছে। আমাদের একদম শেষ 20 সেকেন্ড আছে, অ্যাডভোকেট আহমেদ আজম খান, আপনি গণতন্ত্রের জন্য এবং সামনে ঈদ রয়েছে, সবকিছু মিলে আপনি কোনো বার্তা দিবেন কিনা জনগণের জন্য? আমি সুস্পষ্টভাবে বলতে চাই যে দেশে গণতন্ত্র নেই, দেশে ভোটের অধিকার নেই, নির্বাচিত সরকার নেই গণতান্ত্রিকভাবে। এই জন্য আমি মনে করি যে আগামী দিনে
বাংলাদেশ হবে একটি গণতান্ত্রিক নির্বাচিত সরকার শাসিত বাংলাদেশ, এবং এই ঈদে বাংলাদেশের জনগণ ভালো থাকুক এবং সকলকে ঈদ মুবারক। জানাব বাংলাদেশের গণতন্ত্রের সংজ্ঞা কিন্তু বিএনপি ক্ষমতা থাকার মধ্যেই সীমাবদ্ধ নয়। তো বিএনপি ক্ষমতা না থাকলেই শুধুমাত্র ক্ষমতা থাকলেই গণতন্ত্র আছে, আর বিএনপি যখন ক্ষমতা থাকবে না তখন গণতন্ত্র বাংলাদেশে নাই। এই সংজ্ঞাতে আমার মনে হয় সংবিধান আপনার ডেমোক্রেসি যেমনই হোক, গণতন্ত্র ফিরে আসুক, ব্র্যাকেটের মধ্যে নেওয়ার কোনো সুযোগ নেই। গণতন্ত্র বজায় থাকুক, ফিরে আসুক, গণতন্ত্র ভালো থাকুক। অ্যাডভোকেট আহমেদ আজম খান, জনাব তাজুল ইসলাম, ব্যারিস্টার শামীম, আপনাদের অনেক ধন্যবাদ। এই ছিল আজকে বাংলাদেশে দেখা হচ্ছে আগামীকাল এই সময়। শুভরাত্রি।